দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। করোনা সংক্রমণ বাড়ছে সীমান্তের জেলাগুলোতে। নিয়ন্ত্রণে খুলনার বেশ কিছু এলাকায় কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে। আজ থেকে লকডাউন হচ্ছে সাতক্ষীরা ও নোয়াখালীর বেশ কিছু এলাকায়। করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ চলছে সীমান্তবর্তী আরও কয়েকটি জেলাতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা সদর উপজেলার ৬টি ইউনিয়নে বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, শনিবার ভোর ৬টা থেকে ১১ জুন বিকেল ৬টা পর্যন্ত এই লকডাউন কার্যকর হবে। ৫ তারিখ ভোর ৬টা থেকে ১১ তারিখ রাত ১২টা পর্যন্ত আমরা কঠোর লকডাউনে সিদ্ধান্ত নিয়েছি। এই লকডাউনের সময় কোনো ধরনের বাস এবং নিত্য প্রয়োজনীয় বাস চলবে না। শনিবার থেকে সাতক্ষীরা জেলাতেও এক সপ্তাহের লকডাউন কার্যকর হয়েছে। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। খুলনায় শুক্রবার থেকেই শুরু হয়েছে লকডাউন কার্যক্রম। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সেবা ব্যতীত ওইসব এলাকায় সব দোকানপাট, মার্কেট, শপিং মল বন্ধ থাকবে। তবে হোটেল, রেস্তোরাঁগুলো প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। সন্ধ্যার পর রাস্তার মোড়ে মোড়ে বা কোনো স্থানে একের অধিক অবস্থান করতে পারবে না বা একসঙ্গে চলাফেরা করা যাবে না। প্রশাসনের এই নির্দেশনা বাস্তবায়নে মাঠে তৎপর ভ্রাম্যমাণ আদালত। নওগাঁ পৌরসভা এলাকা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউন চলছে। পৌরসভার ২৩টি ও নিয়ামতপুর উপজেলার ১৮টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ করে দেয়া হয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। গেল ৯ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৫ জন। শুক্রবার রেকর্ড ছাড়িয়েছে মৃত্যু। এদিন এই হাসপাতালে মারা যান ১৬ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক যেমনটি দেখছিলেন যে বেশ কয়েকটি জেলাতে লকডাউন শুরু হচ্ছে আজকে। এই ব্যাপারে জানাতে বিস্তারিত নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। নোয়াখালীর কিছু এলাকায় লকডাউন শুরু হয়েছে আজকে। জানতে চাই আপনার কাছে যে বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ তন্ময়। আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে গত কয়েক মাসের তুলনায় গত এক সপ্তাহ থেকে আশঙ্কাজনক হারে করোনা আক্রান্ত রোগী বাড়ছে এবং এই ঘটনায় নোয়াখালী জেলার ৯টি উপজেলার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে গতকালকে বিকালে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সমন্বয়ে একটি মিটিং হয়েছে। ওই মিটিংয়ে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভা সহ ৬টি ইউনিয়নে সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করছে। আগামী ১১ তারিখ দুপুর পর্যন্ত এই লকডাউন চলবে। আপনি জানেন যে নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১২৭ জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে নোয়াখালী সদরে হয়েছে ৬১ জন। মোট আক্রান্তের হার এখানে ৩২%। তো আপনাকে জানিয়ে রাখি যে এখানে সকাল ৬টা থেকে লকডাউন চলছে। রাস্তায় রিক্সা এবং সিএনজি সহ ছোটোখাটো অটোরিক্সাগুলো চলছে। এছাড়া বড় ধরনের কোনো যানবাহন চলছে না। আপনাকে মানুষ আশঙ্কাজনক হারে করোনা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে এক জাতীয় সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে। মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি রয়েছে। মানুষ এখনও মাস্ক পুরোপুরি ব্যবহার করলেও অনেকের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে কম। তো আসলে সব মিলিয়ে এখন আমার সাথে কথা হয়েছে এই বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক আলমগীর হোসেন এবং আপনার সিভিল সার্জন ইফতেখার মাসুমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আমরা লকডাউনে কঠোর অবস্থানে থাকবো এবং 6টি টিম দেওয়া হয়েছে মাঠে। এরা প্রত্যেক জায়গায় তারা টহল থাকবে এবং যারাই লকডাউন অমান্য করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে জরিমানা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ নোয়াখালী সদর থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীতে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে অনেক সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দর্শক এই ব্যাপারে বিস্তারিত জানাতে বাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলী তালুকদার। আলী, আপনার কাছে জানতে চাই, বৃষ্টি অবশ্যই স্বস্তির বৃষ্টি, কিন্তু রাজধানীতে বৃষ্টি মানে জলাবদ্ধতা, জনজীবনের দুর্ভোগ। আপনি রয়েছেন এখন বাড্ডা এলাকায়, আপনার কাছে সরজমিনে জানতে চাই কি অবস্থা সেখানকার। ধন্যবাদ তন্ময়।
তন্ময়, অবশেষে প্রচুর গরমের পর এই স্বস্তির যে বৃষ্টি সকাল থেকে আমরা দেখতে পেলাম, কিছুক্ষণ আগেই রাজধানীবাসীকে প্রশান্তি দেওয়ার জন্য মূলত এই মুষলধারে যে বৃষ্টিটি আপনি দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু আমরা দেখছি যে বৃষ্টি পড়ছে। তো এর মধ্যে আমরা বাড্ডা পর্যন্ত আস্তে আস্তে পুরো রাজধানীর যে চিত্রটা দেখলাম, যে পুরো এলাকাতে যে খারখন্দ বা গর্ত রয়েছে সেখানে কিন্তু পানি জমে গেছে এবং অফিসগামী এখনো কিন্তু পুরোপুরিভাবে অফিসগামী মানুষ তারা বাসা থেকে বের হননি, বা যারাই বের হচ্ছেন তারা কিন্তু মোটামুটি বলা চলে যে প্রথমেই একটি দুর্ভোগের শিকার হচ্ছেন এই বৃষ্টির কারণে। এছাড়া আরেকটু পরে আমরা দেখব যে অন্যান্য সময় দেখি যে পুরো রাজধানীতেই এই বৃষ্টি হলে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং যানজটেরও সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে জনগণের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন বলা চলে যে পুরো রাস্তায় এখনো গাড়ি ঘোড়া অনেকটাই বের হয়েছে, তবে সাধারণ যে মানুষ তাদের কিন্তু চলাফেরা আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কম, কারণ আরেকটু পরেই অফিসের উদ্দেশ্যে ঘর থেকে মানুষ বের হবে এবং যারা এই অফিসের উদ্দেশ্যে বের হবে তারা কিন্তু বৃষ্টির কারণে অনেকেই বাধার সম্মুখীন হয়ে রয়েছেন। তবে যখনই তারা বাসা থেকে বের হবেন সেই ভোগান্তির চিত্র কিন্তু বারবারই যেই আমরা দেখিয়ে থাকি, সেই ভোগান্তির মধ্যে পড়বেন বলে আমরা পুরো রাস্তার এই দৃশ্যগুলো দেখেছি। কারণ রাস্তার প্রতিটি মোড়ে মোড়েই দেখতে পেয়েছি যে রাস্তায় ট্রাফিক পুলিশ যারা ছিলেন এই বৃষ্টির কারণে তারা নিরাপদে রয়েছেন, কিন্তু সেই সুযোগে অনেক যানবাহন রাস্তার মধ্যে জট পাকাচ্ছেন এবং যত্রতত্র যেই যাত্রী নামানোর যে বিষয়গুলো সেগুলো কিন্তু চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং এই সুযোগ নিয়ে যে যারা সাধারণ যাত্রী এবং যারা পথচারী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ভোগান্তি আমরা প্রায় দেখছি। এছাড়া বলা চলে যে আমরা আবহাওয়া অধিদপ্তর তাদের কাছ থেকে গত কয়েকদিন আগে এই বিষয়গুলো জানতে চেয়েছিলাম যে এই তীব্র যেই তাপদাহ এবং যেই গরম সেটি আসলে কতদিন থাকবে। তবে বললেন যে তাপমাত্রা থাকবে, তবে মাঝে মধ্যে যেই এই বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু হওয়ার কথা আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের কাছে জানিয়েছেন। তো এই সর্বশেষ যে সকালে যে বৃষ্টি এবং নগরবাসী যে দুর্ভোগের যেই বিষয়গুলো রয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তন্ময়। আলী তালুকদার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, রাজধানীর জনজীবনের দুর্ভোগের খবর জানাবার জন্য। দর্শক, বলছিলাম করোনা ভাইরাসের কথা, লকডাউনের কথা বলছিলাম। দর্শক, এই পর্যায়ে যুক্ত হতে চাই কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুজ্জামান। আপনার কাছে জানতে চাই, কুষ্টিয়াতে বেড়েছে করোনার সংক্রমণ। আপনার কাছে জানতে চাই যে কোয়ারেন্টাইনে যারা ছিলেন তাদের শেষ অবস্থা কি এবং সর্বশেষ সেখানকার কি অবস্থা রয়েছে? আমি আছি কুষ্টিয়া পিটিআই কেন্দ্র, অর্থাৎ প্রাইমারি ট্রেনিং সেন্টার। এখানে আসলে কোয়ারেন্টাইনের কিছু ভারত ফেরত যারা কোয়ারেন্টাইনে এখানে ছিলেন এবং এখনও কিছু সংখ্যক আছেন। প্রথম দিন যারা এসেছিলেন অর্থাৎ 22 তারিখ গত মাসের, তাদের কিন্তু 14 দিন পূর্ণ হয়েছে এবং তাদেরকে আজকে এখান থেকে এরকম 27 জন এখান থেকে আজকে রিলিজ পাবেন এবং তার জন্য কিন্তু এখানে একটা প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে জেলা প্রশাসক মহোদয় আসবেন এবং তাদেরকে একটা করে সার্টিফিকেটও দেওয়া হবে। সেই প্রস্তুতি এই পিটিআই কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের মধ্যে আরও কেউ এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন, তাদেরকে অবশ্য আলাদা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকিরা যারা এখানে আছেন তাদেরকে কিন্তু এই আজকে সার্টিফিকেট দেওয়ার মাধ্যম দিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা যে ভারত ফেরত এই 14 দিন কোয়ারেন্টাইন থেকে তারা কিন্তু একেবারে মুক্ত জীবনে চলে যাবেন। আর কুষ্টিয়ার করোনা সংক্রমণ সম্পর্কে আপনাদেরকে যদি তথ্য দিই, করোনা সংক্রমণ গত দিনের তুলনায় আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় কিন্তু আরও বেড়েছে। 37 জন নতুন দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং তবে আক্রান্তের হার কিন্তু কমেছে। আগের দিন যেখানে আক্রান্তের হার ছিল 33, সেখানে গতকাল আক্রান্তের হার নেমে এসেছে 18%। অর্থাৎ নমুনা সংগ্রহের সংখ্যা কিন্তু জেলা প্রশাসন বাড়িয়েছেন এবং মানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এরকম লকডাউন দেওয়া অথবা নানা রকমের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। যে উদ্যোগের মধ্যে ছিল নমুনা সংগ্রহ বাড়ানো, সেই নমুনা সংগ্রহ বাড়ানোর ঘটনা আমরা দেখেছি। গতকাল কিন্তু 212 জন নমুনা শনাক্ত করে তারপরেই কিন্তু আমরা জানতে পেরেছি যে এই 37 জনের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। তন্ময়। জাহিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হতে চাই সাতক্ষীরাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল হায়দার। মনির, আপনার কাছে জানতে চাই, সাতক্ষীরাতে 7 দিনের লকডাউন শুরু হয়েছে।
এই লকডাউন বাস্তবায়নে কিরকম তৎপরতা দেখছেন প্রশাসনের, আপনার কাছে জানতে চাই। ভাই, আপনি যেমনটি বলছিলেন যে সাতক্ষীরায় রাত 12টা 1 মিনিট থেকে লকডাউন শুরু হয়েছে 7 দিনের জন্য, এবং করোনা হারে সাতক্ষীরায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরায় গত 24 ঘন্টায় 94 জনের করোনা পরীক্ষা করে তাদের 50 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। গত 2 দিনে সাতক্ষীরায় করোনা পরীক্ষার এ অনুযায়ী আপনার 52% দাঁড়িয়েছে সাতক্ষীরার করোনা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জনপদ সাতক্ষীরার সীমান্ত জুড়ে আপনার বিজিবির পক্ষ থেকে এবং ভারত সীমান্ত থেকে কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর এছাড়া সাতক্ষীরায় এ যাবৎ 47 জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে এ যাবৎ সাতক্ষীরায় 1747 জন আক্রান্ত হয়েছে। আর আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা নাই। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ করোনা পরিস্থিতি। মনিরুল হায়দার, আপনাকে ধন্যবাদ সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছে পরবর্তী সংবাদে। করোনাকালে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ঠিক তখনই কিশোর কিশোরীরা ইন্টারনেটে পাবজি ও ফ্রি ফায়ার খেলায় মেতে উঠেছে। এতে কিশোর বয়সী শিক্ষার্থীদের মানসিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। সন্তানেরা কথা শুনছেন না অভিভাবকদের। সিআইডির প্রধান নিউজ 24-কে বলেন, এই গেমসগুলোর মাধ্যমে কোনো ক্রাইম হচ্ছে কিনা সে বিষয়গুলো মনিটর করা হচ্ছে। লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ভিডিও গেমে এখন আসক্তি মানসিক রোগের তালিকায়। পাবজি ও ফ্রি ফায়ার গেমে আসক্ত তারা ভিপিএন সহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারে। এই সুযোগে তরুণ প্রজন্ম এই গেম দুটির প্রতি আসক্ত হয়ে পড়ছে। ঢাকার কাঁঠাল বাগানের বাসিন্দা সাইফুল্লাহ মাহমুদ সবুজের বাড়িতে গিয়ে দেখা যায় তার 2 সন্তান ছুটির দিনের অবসরে ভিডিও গেম খেলতে ব্যস্ত। স্কুল শেষে অবসর পেলেই তারা ঝুঁকে পড়ে প্লে স্টেশন, না হলে স্মার্টফোন বা ট্যাবের স্ক্রিনে। আর এই ডিজিটাল প্রযুক্তি যতটা না উপকার করছে, তার চাইতে বাচ্চাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে পরিবার থেকে। শিশু কিশোররা বলছে, পড়ালেখা কমে যাওয়ার দীর্ঘ অবসরে এই গেমগুলোতেই তারা আনন্দ খুঁজে পায়। ভালোই লাগে, সবাই একসাথে খেলি, গোলাগুলি হয়, সেজন্যই খুবই ভালো লাগে গোলাগুলির গেমস। অভিভাবকরা বলছেন, বাইরে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার ব্যবস্থা না থাকায় বাচ্চারা ভিডিও গেম ধারণ করেই তাদের অবসর আনন্দ খুঁজে নিচ্ছে, যার ফলে তাদের হাতে উঠে আসছে পাবজি এবং ফ্রি ফায়ার গেমসগুলো। কিন্তু প্রশ্ন, এই গেমসগুলো কতটুকু মানসম্মত? যৌথ পরিবার ভেঙে যাওয়া, সেই সঙ্গে শহরগুলোয় পর্যাপ্ত বিনোদনের অভাবকেও এই গেমে আসক্তির জন্য দায়ী করেন অভিভাবকরা। একটু তো প্রবলেম তো হইতেছেই। আর এই ফ্রি ফায়ার বা এই পাবজি গেমসগুলো তো অ্যাকচুয়ালি মানসম্মত না, যে ওরা যে খেলতেছে এগুলো তো পড়াশোনার প্রতি একটু এফেক্টটা পড়তেছেই। এই সব বিষয়কে মাথায় রেখে সিআইডি প্রধান নিউজ 24-এর একান্ত সাক্ষাৎকারে জানান, তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপদগামী হচ্ছে। পরিবারের প্রধান দায়িত্ব বাচ্চাদের সময় দেওয়া ও তা কৌশলে নজরদারিতে রাখা। আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, খেলাধুলার টাইম ছিল। এখনও বাচ্চারা অনলাইন বেসড বিভিন্ন রকম গেম খেলে থাকে, তাদের মধ্যে নেটওয়ার্কিং হয়, সেটা খারাপ কোনো কিছু না। কিন্তু খেয়াল রাখতে হবে সেটার জন্য অ্যাক্সেস না হয়ে যায়। এবং আমরা দেখেছি এইসব গেম থেকে অনেকে ক্রাইমে জড়ায় পড়েছে। দেশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মনে করেন, এসব গেম কোমলমতিদের উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে, তাদেরকে স্বাভাবিক সৌজন্যের বদলে আগ্রাসী করে তুলছে। পর থেকে মাকে বইয়ের আগ পর্যন্ত। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। মানুষ পৃথিবীর সেরা জীব বলে দাবি মানুষের, কিন্তু অন্য প্রাণীরও সমান অধিকার এই পৃথিবীতে টিকে থাকার। প্রকৃতির কোনো জীব বা উদ্ভিদকে অপ্রয়োজনে বিনষ্ট না করে রক্ষা করা যায় প্রকৃতিকে। আর তাই মহামারীকালে এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য, পরিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার। আর স্লোগান, প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সমৃদ্ধ করি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। মহা
মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ সৌরজগৎ, আর সেই সৌরজগতের একটি অংশ পৃথিবী। এই পৃথিবীতেই আছে 60 লাখেরও বেশি জীবপ্রজাতি, যাদের একটি মানুষ। মানুষের যেমন অধিকার আছে এই পৃথিবীতে টিকে থাকার, তেমনি অধিকার প্রকৃতির বাকি সব প্রাণীরও। তাই কেবল মানুষের জন্য মানুষের সমস্যা সৃষ্টি করাই অপরাধ নয়, মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণীর জন্য সমস্যা সৃষ্টি করাকেও অপরাধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের প্রচন্ড ক্ষমতা এবং তার লোভ, এই দুটো সমন্বয়ে তারা অনেক ক্ষতি করছে পৃথিবীর, নিজের এবং মানবতার এবং ভবিষ্যতে। বিশেষজ্ঞদের মতে প্রকৃতির কোনো ক্ষুদ্র অংশও যে ভয়াবহ রূপ নিতে পারে তার প্রমাণ করোনা ভাইরাস। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যে দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ নিউক্লিয়ার বম্ব আছে তা দিয়ে সমগ্র পৃথিবীকে 300 বার উড়িয়ে দিতে পারে, কিন্তু কোনো কাজে লাগলো না। আর যে 3 লক্ষ লোক মারা গেল, সেখানে তো তার কাজে লাগলো না সে জ্ঞান। প্রকৃতিকে বহুবার বহুভাবে বিনষ্ট করেছে মানুষ। বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার বর্জন, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, দূষণ বন্ধ করা সহ নানাবিধ কাজ করে প্রকৃতিকে রাখা যায় সুস্থ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জীব ও উদ্ভিদ সব মিলিয়ে যে পরিবেশ প্রতিবেশ, তার কোনো একটি স্থানে বিচ্যুতি দেখা দিলে তার প্রভাব পড়ে সবার ওপর। তাই সব প্রাণী, সব উদ্ভিদ মিলে সহ অবস্থানে থাকলে ভারসাম্য রক্ষা হয় প্রকৃতির, পৃথিবীর। যাতে তাদের আবাসস্থল ঠিক থাকে, আমরা যাতে রক্ষা করতে পারি বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং তাদের উদ্ভিদকে রক্ষা করতে পারি, যাতে তারা মানব লোকালয়ে চলে না আসে। তাদের আবাসস্থল ধ্বংস হয়ে গেলে তারা কিন্তু আরো বেশি হিংস্র হয়ে আসবে এবং বিলুপ্ত হয়ে যাবে। প্রকৃতি মলিন হলে মলিন হয় মানুষও। তাই প্রকৃতিকে রুষ্ট না করে সকলে মিলে চলার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মানুষের নানা বিধ্বংসী কার্যকলাপে গত 3 দশকে সিলেটের পাহাড় টিলার একটি বড় অংশ বিলীন হয়েছে। পরিবেশবাদীদের তথ্য মতে এই পরিমাণ মোট পাহাড়ের প্রায় অর্ধেক। পাশাপাশি অপরিকল্পিত নগরায়নের ফলে বিলীন হয়ে গেছে 70% জলাধার, আর উজাড়ের দখল হয়েছে বনাঞ্চল। আর এভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ায় ভূমিকম্প, খরা, তাপমাত্রা বৃদ্ধি ও অতিবৃষ্টির মতো মহাবিপর্যয়ের ঝুঁকি বাড়ছে বহুগুণে। এরই মধ্যে টানা 7 দফা ভূমিকম্প ভাবিয়ে তুলেছে পরিবেশবিদদেরও। সিলেট থেকে সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রকৃতিকন্যা সিলেটের রূপে মুগ্ধ হয়ে কবিগুরু এই জনপদের নাম দিয়েছিলেন সুন্দরী শ্রীভূমি, কিন্তু সেই শ্রীভূমি এখন বিপরীত চিত্র ধারণ করেছে। বছরের পর বছর বেপরোয়াভাবে পাহাড় টিলা ও বনাঞ্চল উজাড় করে গড়ে উঠেছে বসতবাড়ি। প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী টিলা পাহাড়ের বুক থেকে বোমা মেশিনের মাধ্যমে উত্তোলন করা হয়েছে পাথর। বিরামহীন এমন বিধ্বংসী কর্মকাণ্ডে হারিয়ে গেছে অর্ধেকেরও বেশি পাহাড় টিলা, উজাড় হয়েছে বনাঞ্চল। আমরা একাধারে আমাদের সিলেট মহানগরের আশপাশের যে জলাভূমি ছিল সেই জলাভূমিগুলো হারিয়ে ফেলেছি। সিলেট মহানগরের ভেতরে যে পুকুর দিঘি ছিল, এর ভেতরে অনেক পুকুর দিঘি জলাশয় ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। পরিবেশবাদীদের মতে প্রকৃতি ধ্বংস করে এমন নগরায়ন উল্টো কাল হয়ে দাঁড়িয়েছে মানুষের জন্য। তাহলে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড যতদিন আমরা বন্ধ না করব, ততদিন প্রকৃতি তার বিরূপ প্রতিক্রিয়া অব্যাহতই রাখবে। এদিকে নগরীতে টানা 7 বার ভূমিকম্প দিয়ে গেছে বড় দুর্যোগের আভাস। এমন পরিস্থিতিতে সবুজ সিলেট গড়ার দিকেই জোর দিচ্ছে নগর ভবন। আমাদের যত টিলা আছে, যত গেভিয়ার্ড আছে, এমন নদীর পাড়টাকে আমরা সবুজায়ন করতে চাই, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করব। পরিবেশ অধিদপ্তর বলছে আইনের প্রয়োগে কমেছে অবৈধ পাথর উত্তোলন, আর পরিবেশ বিধ্বংসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। পাহাড় কর্তন এবং বিরুদ্ধে আমরা আমার হিসাবে প্রায় 30টার মতো আমরা মোবাইল কোর্ট এবং এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। আমরা ইটগাটার বিরুদ্ধে প্রায় 17টি অভিযান পরিচালনা করেছি, সাথে মোবাইল কোর্টও ছিল। এতে আমরা প্রায় 1.5 কোটি টাকা জরিমানা আদায় করেছি। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটন নির্ভর অর্থনীতি সচল রাখার স্বার্থে সিলেটের উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
নীতিমালা লঙ্ঘনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 2 বছরের জন্য নিষিদ্ধ হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে মাধ্যমটিতে কোনো রকম পোস্ট শেয়ার দিতে পারবেন না তিনি, আর এটাই ফেসবুকের নতুন নীতিমালা প্রোটোকল অনুযায়ী ট্রাম্পের জন্য সর্বোচ্চ শাস্তি। জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানটি শুক্রবার এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে গেল 6 জানুয়ারিতে সহিংসতায় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার শাস্তির বিষয়টি গেল মে থেকে ফেসবুকের ওভারসাইট বোর্ডের পর্যালোচনা করা হয়। ওই বোর্ডের সাবেক প্রেসিডেন্টের শাস্তি বহাল রাখে। ভবিষ্যতেও কোনো উস্কানিমূলক পোস্ট দিলে তার বিরুদ্ধে কেমন ধরনের ব্যবস্থা নেওয়া হবে তার একটি গাইডলাইন দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। গেল 7 জানুয়ারি বন্ধ করা হয়েছিল ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট। ওই দিন থেকেই 2 বছরের নিষেধাজ্ঞা কার্যকর হলো। দর্শক, শেষ করছি সকাল 9টার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।